শেষ পর্যন্ত কিনা কাজের মেয়ের কাছে শুনতে হয়েছে কিভাবে উনি হাঁড়ি পাতিল চকচকে রাখেন। আসসালামু আলাইকুম। আসলে অনেক আপুরাই আছেন যারা নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারলেও বা টিপস জানা থাকলেও অন্যের সাথে শেয়ার করেন না। এরকমই একটা আমি ভিডিওতে দেখেছিলাম বা শুনেছিলাম যে এক ভাবি আরেক ভাবির কাছে জানতে চেয়েছিল আপনার হাঁড়ি পাতিলগুলো এত চকচকে কিভাবে রাখেন। তো উনি আসলে সঠিক উত্তরটা দেননি, বলেছেন আপনারা যেভাবে করেন আমিও তাই। তো শেষ পর্যন্ত কাজের মেয়ের কাছে উনি জানতে পেরেছিলেন যে হুইল সাবানের সাথে নাকি কোনো চিপসের প্যাকেট বা লবণের প্যাকেট এই ধরনের প্যাকেট দিয়ে ঘষে মেজে রাখলে আসলে চকচকে হয়। তো যাই হোক, আজকে শেয়ার করছি আমার এই ময়লা কড়াইটা, মানে সময়ের অভাবে এটাকে পরিষ্কার করা হয়নি। আমি মাঝে মাঝে যদিও কড়াইটা পরিষ্কার করি, আর এটাকে আমি বিক্রিও করতে নিয়ে গেছিলাম, তারপর শুনি 35 টাকা দাম, শুনে আবার ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। তো যাই হোক, এই যে আমি সিরিজ কাগজ নিয়ে নিয়েছি একটা, আর সিরিজ কাগজ থেকে প্রয়োজন মতো খানিকটা কেটে নিয়েছি, আর কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চুলার ওপরে গরম করে নিচ্ছি। এটা যত বেশি গরম হবে পরিষ্কারও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চুলার ফ্লেমটা অফ করে দিয়ে তারপর আমি গরম থাকা অবস্থায় দেখেন সিরিজ কাগজ দিয়ে ঘষে নিচ্ছি। এই কাজটা করতে আমার 3 থেকে 4 মিনিট লেগেছে। আপনাদের হয়তো আরেকটু সময়টা কম লাগবে, কারণ আমি ভিডিও মেক করেছি। তো এভাবে করে বারবার ময়লাগুলো আমি 3 বার ফেলে দিয়ে কড়াইটা ধুয়ে নিয়েছি। আমার এখনও মনে হয়, ইস, আমি যদি টিপসটা আগে জানতাম তাহলে হয়তো কড়াইয়ের ভেতরটার মতো বাইরের অবস্থাটাও থাকতো। তো যাই হোক, যে কারণে আমি আপনাদের সাথে যতটুকু জানি ততটুকু অভিজ্ঞতা শেয়ার করি। তো দেখছেন এই যে সিঙ্কের মধ্যে আমি বারবার ময়লাগুলো ফেলেছি, আর এবার ভীম বার আর মাজনির সাহায্যে ওপরটা মেজে আপনাদেরকে দেখাচ্ছি, আর পরবর্তীতে আমি কড়াইয়ের নিচের অংশটাও মেজে নিয়েছি। অনেকেই আমার কাছের অথবা দূরের মানুষ জিজ্ঞেস করেন বা বলে থাকেন আমি এত পরিপাটি কিভাবে থাকি। আসলে এখন ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেছি, এখন নিজেরই খারাপ লাগে বা অস্বস্তি লাগে। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অথবা একটু উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো এবার চলে যাচ্ছি রান্নাবান্নায়। প্রথমে বলে নিচ্ছি, আজকের তরকারিটা দিয়ে যদি আপনাদের ভাত বেশি লাগে তাহলে বাপু আমার দোষ নেই। তো আজকের রেসিপিটা করার জন্য আমার ছোট আলু প্রথমে ধুয়ে নিয়েছি গোটা, তারপরে কাটার পরে আবার ধুয়ে নিয়েছি, আর ট্যাংরা মাছগুলো ধুয়ে নিয়েছিলাম। ট্যাংরা মাছে ডিম ছিল। যাই হোক, লবণ, হলুদ আর গুঁড়ামরিচ দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিলাম মাছগুলো। আজকের রান্নাটা হবে সরিষার তেলে। সেই যে দিনাজপুর থেকে আমার দুলাভাই পাঠিয়েছিল, তো সরিষার তেলটা আমি কড়াই দিয়ে ভালো মতো গরম করে নিচ্ছি। সরিষার তেলের রান্না, সেই সাথে ট্যাংরা মাছের ঝোল, মাখা ঝোল, কি যে মজা হয়েছিল। যারা এভাবে খাননি অবশ্যই ট্রাই করবেন। মাছগুলো আমি তেলে প্রথমে ভেজে উঠিয়ে নিচ্ছি। সরিষার তেলের ওপরে তো আর তেল হয় না, মানে এটা খুব স্বাস্থ্যকর, কিন্তু আমাদের সয়াবিন খেয়ে অভ্যাস, সরিষার তেলের মনে করতাম যে ভালো লাগবে না। বিশ্বাস করেন, অসাধারণ হয়েছিল রান্নাটা। আর সরিষার তেল খেতে খেতে অভ্যস্ত হয়ে গেলে আর কোনো সমস্যাই নেই। তো যাই হোক, তেলের কোনো গন্ধই আমি পাইনি। তো পেঁয়াজ, মরিচ আর আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, এইসব মশলা সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। খুব বেশি কষাবো না, তার আগেই আমি আলুগুলো দিয়ে দিব, কারণ ছোট আলু একটু শক্ত হয় আর সিদ্ধ হতে একটু সময় নেয়। তাই মশলার সাথে আলুটাকে প্রথম থেকে আমি কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। তারপরে আলুটা কষানো হলে দিয়ে দিচ্ছি একটু মোটা করে কাটা টমেটো। এই টমেটোগুলো খুব সহজে নরম হয় না, তো আমি একটু শক্ত থাকবে সেরকম অবস্থায় রাখতে চেয়েছিলাম। টমেটো দিয়েও ভালো মতো কষিয়ে নিয়েছি যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি, আমি যতটুকু ঝোল রাখতে পছন্দ করি। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ট্যাংরা মাছ। আলতো হাতে নেড়ে দিচ্ছি, মাছগুলো একটু উপরে থাকবে আর আলুগুলো যেন নিচে থাকে। সমানভাবে সব কিছু বিছিয়ে দিয়ে ঢেকে দিলাম। বাহ, টমেটোগুলো একেবারে এক সাইডে এসে জমা হয়ে গেছে। আবার একটু বিছিয়ে দিলাম, তারপরে ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি। এই তো রান্নার ফাইনাল লুক। এরকম হালকা একটু ঝোল রেখেছি। মজার এই তরকারি দিয়ে ফাইনালি খাওয়ার পালা। যেহেতু ছোট আলু নিয়েছিলাম, ছোট আলু খোসাসহ উল্টা দিক থেকে চাপ দিয়ে আলুটাকে বের করে নিচ্ছি। বিশ্বাস করেন, ভাত আপনাদেরও বেশি লাগবে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।